This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, আজকের প্রথম ব্রেকিং নিউজ, নির্দলদের কোনো ভোট দেবেন না আশঙ্কা থেকে আবেদন মমতার, পোকামাকড়দের সরিয়ে দিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিগনিফিকেন্ট। আজকে 2 নম্বর ব্রেকিং, স্বস্তির পরদিনই হাইকোর্টে ধাক্কা রাজ্যের, উচ্চ প্রাথমিকে নিয়োগে অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত খারিজ, 1600 সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত খারিজ। আজকে 3 নম্বর ব্রেকিং, বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল তৃণমূল। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই, কালই তৃণমূল ছাড়ব হুঁশিয়ারি হুমায়ুনের, নজর থাকবে আমাদের। আজকে 4 নম্বর ব্রেকিং, নিঃসন্দেহে বড় খবর, মমতাকে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী বলে আক্রমণ করলেন হুমায়ুন। বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক স্বাগত জানাবো, শটান বললেন হুমায়ুন কবির। আজকের 5 নম্বর ব্রেকিং, এসআইআর পর্বে নবান্নের নয়া ক্যাম্প ঘিরে বিতর্ক। 12 ডিসেম্বর থেকে বসবে মে আই হেল্প ইউ ক্যাম্প, নথি না থাকা মানুষদের সাহায্যে ক্যাম্প, দাবি টিএমসির। 2 নম্বরই করলে বিপদে পড়বেন আমলারা, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আজকে 6 নম্বর ব্রেকিং, গিরিশ পার্কে হবু পাইলটের রহস্য মৃত্যু। গিরিশ পার্ক এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। 21 বছরের সৌমাদিত্য বিদেশে পাইলট ট্রেনিং নেন। সৌমাদিত্য ট্যাবের পিছনে লেখা লস্ট। আজকে 7 নম্বর ব্রেকিং, যাত্রী ভোগান্তি অব্যাহত রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সে। 48 ঘন্টা ধরে বিমান পরিষেবা বিপর্যস্ত, 24 ঘন্টায় দেশ জুড়ে ইন্ডিগোর 200 বিমান বাতিল, চারটিখানি কথা নয়। আজকের 8 নম্বর ব্রেকিং, বড় খবর নিঃসন্দেহে, 2 দিনের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট পুতিন। আগামীকাল হায়দ্রাবাদ হাউসে মোদি পুতিন বৈঠক। আজকে 9 নম্বর ব্রেকিং, বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের। তৃণমূলের বিএলও বিক্ষোভের মধ্যেই স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট, প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক, রাজ্যগুলোকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। অত্যন্ত বড় খবর আজকের। আজকে 10 নম্বর ব্রেকিং, মমতাকে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী বলে আক্রমণ হুমায়ুনের। আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী চাই না, মন্তব্য হুমায়ুনের। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। এটা এখানে আরএসএস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। কি মূল্যায়ন আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই মূল্যায়ন কে করছেন? বিরোধী দলের কেউ নন, সিপিএম এর কেউ নন, বামপন্থী নন। যিনি মূল্যায়ন করলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিকভাবে ঘর করা একজন সংখ্যালঘু নেতা। হ্যাঁ, ধর্মীয় পরিচয়টা এখানে হাইলাইট করতেই হচ্ছে। এই রাজ্যের মুসলিমরা 2 হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আশীর্বাদ করেছেন, একবার নয় বারবার, এটা ফ্যাক্ট। এর মধ্যে কোনো লুকো ছাপা নেই। বদলে তারা কি পেয়েছেন? মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিল না। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। সরকার হিসেবে মমতার সরকার কতটা মুসলিম দরদি, হুমায়ুন তার সাক্ষী। আবার দল হিসেবে তৃণমূল মুসলিমদের কতটা মঙ্গল করেছে বা চেয়েছে তার সাক্ষীও হুমায়ুন। খুব কাছ থেকে তিনি দেখেছেন। প্রশ্ন হচ্ছে, এহেন হুমায়ুন আজ এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করতে গেলেন কেন? সাসপেন্ড হয়ে যাওয়ার জ্বালায়? দল তাকে সাসপেন্ড করেছে সেই জ্বালায়? রাজনৈতিক অবজারভার হিসেবে বলতে পারি, প্রত্যেক দিন যেহেতু রাজনীতি এবং রাজনৈতিক চরিত্রগুলোকে অত্যন্ত কাছ থেকে দেখি, সেই জন্য বলতে পারি হুমায়ুন কিন্তু একটু ঠোঁটকাটা প্রকৃতির। তার মুখে যা আসে তাই বলে দেন, কিছু আটকায় না। গত কদিন ধরেই ক্রমাগত সুর চড়াচ্ছেন হুমায়ুন।
তবে কি নেত্রীর ইমেজে কোনো পরিবর্তন লক্ষ্য করেই এখন হতাশ হুমায়ুন? আচ্ছা, পরিবর্তনটা কি সত্যি হচ্ছে ইমেজে, যা দেখে আরএসএস ছাপ চিনে ফেলেছেন হুমায়ুন? আসুন এক ঝলকে দেখাই আপনাদের। মাথায় চাদর চড়িয়ে কখনো ইফতার পার্টিতে, কখনো ঈদের অনুষ্ঠানে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর এটাই ফি বছরের ছবি। একটা সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মুসলিম তোষণকারী তকমাই এঁটে দিয়েছিল বিজেপি। এমনকি মমতা নিজেও সেই তকমা চাদরের মতন নিজের গায়ে জড়িয়ে নিয়েছিলেন। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে কি? কিন্তু ইদানিং কি মমতার সেই ইমেজে বদল দেখছে বাংলা? কেন্দ্রের ওয়াকআপ আইন মেনে নিয়েছে রাজ্য সরকার। বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাওয়ায় সরকার যে চাপে, তার প্রতিফলন মুখ্যমন্ত্রীর কথাতেই। বৃহস্পতিবার বহরমপুরে মমতা বুঝিয়েছেন, আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। কি কথা না, তো ওয়াকআপ নিয়ে আমরা নাকি কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বৃহস্পতিবারই মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এর উল্টো পিঠটা কেমন? সরকারি টাকায় দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরি করছে সরকার, শিলিগুড়িতে শিল্পের জমিতে মহাকাল মন্দির বানাচ্ছে সরকার, দুর্গাপুজোয় 1,10,000 টাকা সরকারি অনুদান, রেড রোডে দুর্গা কার্নিভালের আয়োজনেও সরকার। তবে কি মুসলিম তোষণকারী ইমেজ বদলে হিন্দু প্রেমী হওয়ার চেষ্টা? ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন কবির বলছেন, এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কিনা সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জিকে একদম বুঝিয়ে দেব। আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, 200 পুলিশ দিয়ে সেখানে প্রোটেকশন করা হয়। আরএসএস এর সরকার সেটা করতেই পারে। অভিধান মানে ডিকশনারি বলছে তোষণ শব্দের অর্থ হচ্ছে সন্তোষ, মানে তৃপ্তি। আচ্ছা, এতদিন যাদের তোষণ করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা কি সত্যি তুষ্ট? তারা কি সত্যি সন্তুষ্ট? তারা কি তৃপ্ত? আজ আমরা একটা ছোট্ট, বড় বলছি না, একটা ছোট্ট স্যাম্পল সার্ভে করেছি। আপনি মার্কেট সার্ভেও বলতে পারেন, রাজনীতির মার্কেটে। একটা কলকাতার মিছিলে আর একটা বেলডাঙ্গায় সাধারণ মুসলিমরা কি বলছেন, তাদের মূল্যায়নটা একবার শোনাই আপনাদের। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কোনোটা প্রতিশ্রুতি রক্ষা করেননি। কিচ্ছু হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছুই করেননি, সম্পূর্ণ ধোঁকার ভিতরে রেখেছে মুসলিম সম্প্রদায়ের সাথে পুরো বাংলাকে। ওয়াকফ নিয়ে ওয়াকফ মেনে নিয়েছে, সবই মেনে নিয়েছে, মুসলিমদেরকে বোকা বানিয়েছে, আমাদের সাথে ধোঁকা দিয়েছেন, আমরা ধোঁকার শিকার হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে। সার্ভেতে আমরা যে নমুনাগুলো পেয়েছি তাতে কিন্তু তাদের কথায় দেখাই যাচ্ছে যথেষ্ট ঝাঁজ আছে। আমরা পীরজাদাদের কাছেও প্রশ্ন রেখেছিলাম, একই প্রশ্ন, যেমন ফুরফুরার তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় তাদের সুসম্পর্ক ছিল। প্রশ্ন শুনেই তারা তেলে বেগুনে জ্বলে উঠছেন। দীঘায় তো মন্দির হয়েছে, রাজনীতি হচ্ছে, এতে হিট করে মন্দির হচ্ছে, রাজনীতি করছে, মন্দির হবে, বাহ বাহ, মসজিদ হবে না। এটা পুরোপুরি রাজনীতি চক্রান্ত, এটা বুঝতে পারছেন না? কি একটা দলকে তার দলের সুবিধা করার জন্য, পাইয়ে দেওয়ার জন্য এই কীর্তিটা করা হয়েছে। আবার ঠিক করে দেবে, বাবরের নাম দিয়ে করা যাবে কি যাবে না, হুমায়ুনের নাম দিয়ে করা যাবে কি যাবে, ঠিক করে দেবে। গোঁজ আমার তো খুব মজা লাগে, সেটা বাংলার মানুষ এর এই স্বভাব, কথাবার্তার চরিত্রটাকে ভালো জেনে গেছে। কি মেনে তার জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে, এর উচিত জবাব দিয়ে দেবে। ববি হাকিম কেন, মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দেখতে পাবে, ইনশাল্লাহ বলে দিচ্ছি আমি। কি বুঝলেন? তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক হুমায়ুন কবির, আম মুসলিম মানে কয়েকজন, ফুরফুরা শরীফের 2 পীরজাদা, সবার কথার সুর, কথার পরনটা কিন্তু একই রকম। ইব্রাহিম সিদ্দিকী পর্যন্ত আরএসএস এর ছাপ দেখে ফেলছেন। বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগে ভোট ব্যাংকের একটি অংশের এই ছিনিকি তৃণমূলকে দুশ্চিন্তায় রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বদলে ফেলা স্টান্স বদলাচ্ছেন না। আজ মুর্শিদাবাদে গিয়েও দাঙ্গায়
হিন্দু হিতকারী হিসেবে নিজেকে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। শুনুন তিনি কি বলেছেন। মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। মাঝে ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। বিরোধীরা বলছে যে মুসলিমরা পাশে থাকবে, এটা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েই মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু হিতৈষী দেখানোর চেষ্টা করে চলেছেন। হিন্দু হিতৈষী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই শব্দটাই ব্যবহার করেছেন। হুমায়ুনকে সাসপেনশনের মধ্যেও রাজনৈতিক অঙ্ক দেখতে পাচ্ছেন সুকান্ত বাবুরা। হুমায়ুন কবিরের এই যে সাসপেন্ড করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি শো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু হিতৈষী দেখানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। ভোটের পর আবার হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসেই ফেরত আসবে, আমার তাই মনে হয়। তারা কাকে ভোট দেবেন তারা ঠিক করবেন, কিন্তু এটা যেন মুসলিম সম্প্রদায়ের মানুষ উপলব্ধি করতে পারেন যে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি যদি কেউ সবথেকে বেশি করে থাকে সেটা এই মমতা ব্যানার্জি করেছেন। একদিকে উন্নয়ন, অন্যদিকে সম্প্রীতি, একটা সুন্দর পরিবেশ রেখে বাংলা আছে, বাংলা থাকবে, ফলে তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট মুর্শিদাবাদে বাড়বে। কুণাল ঘোষ খুবই আত্মবিশ্বাসী, কিন্তু তৃণমূল নেত্রী নিজে মুর্শিদাবাদ নিয়ে এতটা কনফিডেন্ট কি, এতটা আত্মবিশ্বাসী কি? এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল সাসপেন্ড করলো, এতে শাসক দলের লাভ না ক্ষতি, এই বিতর্ক চলতেই থাকবে ভোট পর্যন্ত। বিশেষ করে মুর্শিদাবাদের মতো জেলা, যেখানে সংখ্যালঘুরাই এখন সংখ্যাগুরু, 22শে ডিসেম্বর নতুন দল নামিয়ে বিধানসভা ভোটে 135টি আসনে লড়বেন বলে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুনের নাম না করে মুখ্যমন্ত্রী বলেছেন নির্দলদের ভোট দেবেন না। আমি পার্টির বিধায়ক পদ থেকে কালকে রিজাইন করে দেবো এবং নতুন পার্টি 22 তারিখে এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेगी। বিহারে চালাকি করে 4টে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল। মনে রাখবেন, ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান, বিজেপির সুবিধা করতে কাউকে দেবেন না। মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। দেখুন, অনেক বড় বড় আচ্ছা নেতা তৃণমূলে গেছেন এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি কোনোদিন পরোয়া করতে। হুমায়ুন, তিনি তো রাজ্যব্যাপী নেতা এমন নন, তিনি মুর্শিদাবাদ জেলার নেতা। গোটা রাজ্যে কজন সমস্ত সম্প্রদায় তাকে চেনে, সে নিয়েও আমার ব্যক্তিগত স্তরে কিন্তু যথেষ্ট সংশয় আছে। আর যাই হোক, হুমায়ুন কিন্তু স্টেট লেভেল পলিটিশিয়ান নন। তাহলে এই নির্দলের কথাটা মমতাকে এত বিচলিত করছে কেন? হঠাৎ নির্দলের কথা কেন বলতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ আছে। এককালের অধীর ঘনিষ্ঠ হুমায়ুনের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে। কত সেটা নিয়ে বিতর্ক চলতে পারে, বাট আছে। তাতে জিততে পারুন বা না পারুন, অন্যের যাত্রাভঙ্গ তিনি করে দিতেই পারেন নিজের নাক কেটে। এটাও কিন্তু পলিটিক্সে একটা থিওরি। দেখুন, একটা উদাহরণ দিই, ভাঙড়ের একটা উদাহরণ আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে, আমি মনে করিয়ে দিই। আমি নিজে সেই মমতার জনসভায় ছিলাম। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই যে নান্নু হোসেন, তুমি কান খাড়া করে শুনে রাখো, তুমি কিন্তু আরাবুলের ভোটে কোনো রকমভাবে বাগড়া দেবে না। নান্নু হোসেন শুনলেন না, দলেরই বিক্ষুব্ধ, আমি নিজে কভার করেছি সেটা। বিক্ষুব্ধ তৃণমূলী নান্নু হোসেন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং তৃণমূলের দামাল ছেলে আরাবুল সেই ভোটে হেরে গিয়েছিলেন। দেখুন, রাজ্যে পরিবর্তন আসছে, আরাবুল হেরে গেল সেইবার 2011। নান্নু 1010 ভোট পেয়েছিলেন, ওই 5000 ভোটে হেরে যান আরাবুল, একবারে তীরে এসে তরি ডুবে গিয়েছিল। অথচ 2006 সালে আরাবুল কিন্তু জিতেছিলেন, যখন তৃণমূল মাত্র 30 আসন বিধানসভায়। বিরোধী দল পাবে কি না পাবে সেই নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেই আরাবুল 2011 সালে হেরে গেলেন, যখন রাজ্য জুড়ে পরিবর্তন এলো। পলিটিক্স কি খেলা বলুন তো? নির্দল কি খেলা? গোঁজ প্রার্থী কি খেলা? তখন তৃণমূল 184 2011-এ, বুঝতে পারছেন? ফলে নির্দল প্রার্থীর ক্ষমতা কি? একটা হাতে গরম উদাহরণ দিলাম। 2016 সালে হুমায়ুন ঠিক তাই করেছিলেন। ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে কি? রেজিনগরে, এই ভোটও আমি কভার করেছি, রেজিনগরে দাঁড়িয়ে জিততে পারেননি, কিন্তু তখনও সাসপেনশন ছিলেন, সাসপেন্ড হয়ে গিয়েছিলেন তিনি, দল থেকে
তাকে খেদিয়ে দেওয়া হয়েছিল, ওই সাসপেনশন খেদিয়ে দেওয়া প্রায় এক তৃণমূলে, কিন্তু তৃণমূলের যাত্রাভঙ্গ করে ছেড়েছিলেন। হুমায়ুন ভোট কাটায় জিতে গিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী। তাৎপর্যপূর্ণ ব্যাপারটা কি জানেন? তখনও যেটা বলছিলাম, তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছিলেন হুমায়ুন। অর্থাৎ অতীতের কথা মুখ্যমন্ত্রীকে, দলের আর কাউকে হোক না হোক, মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই ভাবাচ্ছে, এটাই স্বাভাবিক। তাছাড়া সেবার একটি আসন ছিল, এবার হুমায়ুন বলছেন 135টা আসনে তিনি লড়বেন এবং ওই জোট ফোট কী সব করবেন বলছেন, অনেকের সঙ্গে হাত তাত মেলাবেন, দেখা যাক, সেগুলো তো ভবিষ্যতের কথা। কিন্তু অজিত পাওয়ারের এনসিপি তার সঙ্গে যোগাযোগ করেছে, এমন কথাও হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন হুমায়ুন। হতেই পারে, এটাও রাজনৈতিক স্ট্র্যাটেজি, চাপ বাড়ানোর খেলা। নিশ্চিতভাবেই চাপ বাড়ানোর খেলা খেলছেন হুমায়ুন। চাপটা যাতে দলের নিচুতলা কাটিয়ে উঠতে পারে, তার জন্যই হুমায়ুনকে হেলাফেলা করার পথে হেঁটেছেন তৃণমূল নেত্রী। সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে। এটা বিজেপির পাল্লায় পড়ে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে, তারাও তো প্রকৃতির জীব, পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই। কি ইন্টারেস্টিং পলিটিক্স। হ্যাঁ, এই পোকামাকড় আরেকটু হলে আজ মুখ্যমন্ত্রী সভায় ঢুকে পড়েছিলেন প্রায়। হ্যাঁ, দেখবেন ডেভিড বাবুর পাশে, অপূর্ব সরকারের পাশে তিনি দাঁড়িয়ে অন্যান্য এমএলএদের সঙ্গে। ডেভিড এখন জেলা সভাপতি। কাল হুমায়ুন বলেছিলেন মুখ্যমন্ত্রীর সভার আমন্ত্রণ রয়েছে, যাবেন, আজ চলেও গিয়েছিলেন। আজ সকালে তিনি বলেন যাবেন, সভাস্থলে তিনি পৌঁছেও যান। ঠিক সেই সময় কলকাতায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। হারিফ বাবা, কেন? হুমায়ুনের অবস্থাটা একবার ভাবুন। আপনি একজনকে নেমন্তন্ন করে, আপনার ধরুন মেয়ের বিয়ে, আপনি বাড়িতে ডাকলেন, আগে থেকেই আপনি তাকে অপছন্দ করেন, তিনি এলেন, পাত পেরে বসে পড়লেন, সেটা প্লাস্টিক হোক, কলাপাতা হোক, শালপাতা হোক। খেতে বসার মুহূর্তে ক্যাটারারদের আপনি কানে কানে গিয়ে বলে দিলেন ওকে খাবার দিবি না, খাবার যেন না পরিবেশন করা হয়। আচ্ছা, আচমকা এটা হলো কেন? কালই তো করতে পারতেন সাসপেনশন, কারণ তিনি যে কথাগুলো বলছেন সেগুলো তো কয়েকদিন ধরেই বলছেন, নতুন তো কিছু নয়। আসলে অন্দরের খবর বলছি, তৃণমূল চেয়েছিল হুমায়ুন এই বাবরি এপিসোড স্টপ করে দিক, চ্যাপ্টার ক্লোজ, এইটায় যেন ঢিল দিয়ে দেয় হুমায়ুন। কিন্তু অনড় হুমায়ুন সকাল সকাল বাবরি মসজিদ তৈরির জমি দেখতে চলে যান, সেটাই কাল হয়েছে বলে আমাদের কাছে খবর। বিজেপিকে 19-এ উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন, মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন, সেখানে ডিভিশনাল পলিটিক্স, আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন। আরে ফিরহাদ সাহেব, আপনি কি যে বলেন? আরে হুমায়ুন না হয় বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু বিজেপি থেকে তিনি তো তৃণমূলে ফিরেছিলেন। তৃণমূল কেন তখন দরজা খুলে দিয়েছিল? আর বিজেপির সঙ্গে শুধু হুমায়ুনের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই হয়েছে। নাম করতে শুরু করলে এখন শেষ করতে পারবো না, ঠোঁট কাটার সময় ফুরিয়ে যাবে। বিজেপির সঙ্গে তৃণমূলের সম্পর্ক, সেটা বললে তো ইতিহাস হয়ে যাবে। সেসব ইতিহাসও বলতে চাইছি না, ওই যে বললাম ঠোঁট কাটার টাইম পেরিয়ে যাবে। তাহলে তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা, অনুমোদন দিয়েছেন কিনা, পিছনে আছেন কিনা, সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। তার মানে জিরো টলারেন্স। অবশেষে হুমায়ুন কবিরকে জিরো টলারেন্স নীতিতে সাসপেন্ড করে সেই বার্তাটাই কি তৃণমূল দিতে চাইলো? জিরো টলারেন্স। গ্রামে গ্রামে এতক্ষণে সেই বার্তা নিশ্চয়ই রটে গেছে, কিন্তু সেই বার্তা হলদিবাড়ির তৃণমূল শুনতে পেল কি? কেন বলছি? হলদিবাড়ি পুরসভায় চূড়ান্ত ড্রামাবাজি শব্দটা ব্যবহার করছি, এ তৃণমূলেই সম্ভব। শপথই নিতে পারলেন না প্রস্তাবিত চেয়ারম্যান, মানে যার নতুন চেয়ারম্যান হওয়ার কথা ছিল। শপথ নিলেন পদত্যাগী চেয়ারম্যান, যিনি পদত্যাগ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পরিষ্কার পষ্টাপষ্টি বুড়ো আঙুল। সামনেই 26-এর বিধানসভা ভোট, তার আগে ঘর গোছাতে একের পর এক পুরসভায় চেয়ারম্যান বদল, কোথাও চেয়ারম্যান, কোথাও ভাইস চেয়ারম্যান, কোথাও একসঙ্গে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সরিয়ে দিচ্ছে, মুখ বদল করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেন আবার? 24-এর লোকসভা ভোটের কাটাছেড়াতেই সব স্পষ্ট হয়ে গেছে কোথায় কেমন রেজাল্ট।
পারফরমেন্সের ভিত্তিতে হচ্ছে অ্যাকর্ডিং টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই যে শহর মফস্বলের ভোট, একবার মনে করিয়ে দিই, শহুরে ভোট অঙ্কেই কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিল তৃণমূল। রাজ্যে পুরসভা রয়েছে মোট 121, তার মধ্যে 120টাতেই তৃণমূল ক্ষমতায় এখনও। একমাত্র তাহেরপুরে জয় বামেদের, ইউনিক, ব্যতিক্রম। কিন্তু 24-এর ভোটে খেলা ঘুরে গেল। 2024 লোকসভা ভোটের নিরিখে 69টাতে এগিয়ে বিজেপি। বিজেপি ইজ অ্যাহেড অফ তৃণমূল, আর তৃণমূল এগিয়ে 51টাতে। মাথা ঠিক রাখা যায়? একটি পুরসভায় এগিয়ে কংগ্রেস। বাংলার শাসকের মাথা ব্যথা ঠিক এখানেই বলে অ্যাটলিস্ট আমাদের মনে হচ্ছে, এবং রাজনৈতিক বিশ্লেষকদেরও মনে হচ্ছে। আর ঠিক সেখানেই তিনি ওই যে ফার্স্ট লাইন ম্যানেজার, সেকেন্ড লাইন ম্যানেজার, ওই জায়গায় একটা ঝাঁকুনি দিতে চাইছেন, দল চাইছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন। পুরসভায় মুখ বদল। এবার সেই পথে হাঁটতে গিয়েই হোঁচট খেতে হলো কোচবিহারের হলদিবাড়ি পুরসভায়। 26-এর আগে পুরসভার মুখ বদল হলদিবাড়িতেও। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিল বটে, কিন্তু কাজ হলো কই? দীর্ঘ টালবাহানার পর 14ই নভেম্বর ইস্তফা দেন হলদিবাড়ির চেয়ারম্যান শঙ্কর কুমার দাস। একই সঙ্গে পদত্যাগ করেন ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস। দলের নির্দেশ, নতুন চেয়ারম্যান হবেন সৌরভ রায়, নতুন ভাইস চেয়ারম্যান হবেন পপি বর্মন রায়। বৃহস্পতিবার তৃণমূল কাউন্সিলররা বৈঠকে বসেন, আর সেখানেই খেলা ঘুরে যায়। হলদিবাড়ি পুরসভায় 11টি আসন, সেখানে 11তে 11টাই তৃণমূলের। বৃহস্পতিবারের সভায় উপস্থিত ছিলেন না একজন কাউন্সিলর। 3 জন কাউন্সিলর ওয়াকআউট করেন। 3 জনের মধ্যে রয়েছেন প্রস্তাবিত চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানও। আমরা দলীয় নির্দেশের বাইরে যেতে চাইছি না আর কি। দলকে জানিয়ে যে যদি করা হতো তাহলে আমরা থাকতাম, যেহেতু জানানো হয়নি তাই আমরা সেখানে থাকছি না। অন্যান্য বাকি যারা সদস্যরা রয়েছে তারা এই বিষয়টিকে মানতে চাইলেন না। দলীয় নির্দেশ যেটা রয়েছে সেটার বাইরে চিন্তাভাবনা করা শুরু করলেন। একজন গড়হাজি, 3 কাউন্সিলর ওয়াকআউট। বাকি 7 কাউন্সিলরের উপস্থিতিতে পুনর্নির্বাচিত চেয়ারম্যান হন শঙ্কর কুমার দাস। দলের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এখানে নতুন করে যেই পৌর বোর্ড নির্বাচন হলো, তাতে কিন্তু পুরনো যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তারাই কিন্তু এখানে থেকে গেলেন। এই নাগরিকরা সেভাবে একটা হেফাজতের মধ্যে পড়েছিল। শুধু তো এখানে বোর্ড তো তৃণমূলেরই, শুধু চেয়ারের নাম বদল হওয়ার জন্য এটা বলেছিল, আর তো কিছু না। বোর্ড তৃণমূল 11 জন কাউন্সিলরই আমরা একসাথে কাজ করব। তাহলে আর রাগঢাক নয়, দলের কোন দল একেবারে বেআব্রু হয়ে গেল। তৃণমূলের গোষ্ঠীকন্দ্র এটা নতুন কিছু নয়, বরাবরই। আজকে আপনারা দেখেন ভরতপুরের বিধায়ককে সাসপেন্ড করেছে, তো হলদিবাড়িতে হয়তো এরা ভাগাভাগি, মানে কাটমানির একটা বিষয় থাকে, তো হয়তো কাটমানিতে কে কার আগে পৌঁছে দিতে পারবে কালীঘাটে, তাদেরকেই আবার পুনরায় সেই পদে বহাল রেখেছে, এটাই আমাদের বিশ্বাস। 24-এর লোকসভা ভোটে তৃণমূল পিছিয়ে ছিল এই হলদিবাড়ি এলাকায়। তারপর সেই বছর 21শে জুলাইতে বার্তা দিয়েছিলেন তৃণমূলের নাম্বার 2। পৌরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। দলের নাম্বার 2-র বার্তা, সেই বার্তাই সার। পরবর্তী কি দলীয় নির্দেশ চেঞ্জ হয়েছিল? না, সেটা আমরা বলতে পারছি না দলীয় নির্দেশ চেঞ্জ হলো কি না হলো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা যাতে মানুষের যাতে পরিষেবা যাতে সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা এই বোর্ডটা আবার সঠিকভাবে তৈরি করে আমরা যাতে কাজ করতে পারি। পুরনো চেয়ারে ফিরলেন হলদিবাড়ির শঙ্কর কুমার দাস, দলের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই। দলের শীর্ষ নেতৃত্ব দেখলেন কি